আসসালামু আলাইকুম, আমার নাম শাবনাজ, আমার বয়স 41। জি তো আমার মাঝে মাঝে পিঠের এক পাশে প্রচন্ড চাপ দিয়ে ব্যথা হয়। যদি একটু পানি বেশি খাই বা হাত টাত নাড়ালে যদি একটু ঢেকুর উঠে তখন কমে যায়। আমার দুধ চা খাওয়ার অভ্যাস আছে, এটা কি গ্যাস্ট্রিক থেকে হতে পারে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমার প্রচন্ড গলা জ্বলে, এটার জন্য কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, ওনার কোনো প্রশ্ন থাকলে উনি জিজ্ঞেস করবেন। আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? কি খাওয়ার অভ্যাস আছে বললেন যেন? দুধ চা খাওয়ার অভ্যাস। ফোনটা কেটে গিয়েছে। জি ওকে, নো প্রবলেম। আমি বুঝতে পারছি দুইটা সমস্যা, একটা হচ্ছে ঢেকুর আসে আর হলো পিঠের একদিকে ব্যথা। বয়স 41। এখন এই যে পিঠের যে ব্যথাটা, এটা মহিলা ওনার আসলে একটু সার্চ করা উচিত যে ওনার ইউটিআই অর্থাৎ প্রস্রাবের তন্ত্রের কোনো ইনফেকশন আছে কিনা। যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু এরকম কোমরের দিকে বা নিচের দিকে ব্যথা থাকতে পারে। সেটা ওনার সিমটম জিজ্ঞাসা করতে হবে। তার সাথে ওনার একটা ইউরিনের যদি নর্মাল টেস্ট করা হয়, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন, তাহলে কিন্তু আমরা এটা যদি থাকে তাহলে ট্রিটমেন্ট করবো, আর না থাকলে আমরা এক্সক্লুড করবো আর কি। আর যেটা হচ্ছে যে ঢেকুর আসে, ঢেকুর আসাটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ বুক জ্বালা পড়ার একটা সিমটম। অর্থাৎ পেটের উপরিভাগে একটু ব্যথা থাকতে পারে, খাওয়ার পরে একটু পেটটা ফাঁপা ফাঁপা থাকে, ঢেকুর আসে। অনেক সময় মুখের মধ্যে টক অথবা তিতা স্বাদযুক্ত রস চলে আসে, কখনো কখনো বমি হতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় যে বুকে ব্যথা হয়, তখন কিন্তু ওই হার্টের অ্যাটাকের সাথে একটা কনফিউশন তৈরি হয়। যাই হোক, ওনার এই যে ঢেকুর আসে সেটার জন্য আমার মনে হচ্ছে আপাতত ওনার রিফ্লাক্স ডিজিজ আছে। রিফ্লাক্স মানে হচ্ছে যে স্টোমাকের যে খাবারের কন্টেন্ট তার সাথে স্টোমাকের যে নিঃসৃত রস, পাচক রস, সেগুলো সম্মিলিতভাবে হয়তো উপরের দিকে উঠে আসে। এখন এটার জন্য যাদের ঝুঁকির মধ্যে কারা আছে, যদি স্থূলকায় হয়ে থাকেন এবং যদি অতিরিক্ত টি অথবা কেফিন বা কফি এগুলো খান, তাদের হতে পারে। স্পাইসি ফুড, বিশেষ করে অতিরিক্ত ভাজা পোড়া এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এবং যারা বেভারেজ জাতীয় খাবার খেতে, কোক, ফান্টা এসব পানীয় খান, তাদের হতে পারে। এবং খাওয়ার পরপরই কেউ যদি সামনের দিকে ঝুঁকে কাজ করেন, যেমন ধরুন এই মহিলা বয়স, আপনি খাবারের সম্পৃক্ততার কথা বলেছেন, উনি স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন করেছেন যে দুধ চা খেলে ওনার এই সমস্যাটা বেশি হয়, সেটার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা? দুধ চা খেলে দুধে কারো কারো একটু হজমের সমস্যা হতে পারে, তবে এই রিফ্লাক্সের সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই। তবে উনি যদি বারংবার, আমি একটা বললাম যে চা, কফি এবং যদি এগুলো খান, তাহলে কিন্তু ওনার সিমটমটা বেড়ে যায়। সেক্ষেত্রে ওনাকে এটা আরও কমাইতে হবে এবং খুব অল্প পরিমাণে খেতে হবে। আর দুধে যদি ওনার কোনো রকমের ইনটলারেন্স থাকে, তাহলে দুধটা বাদ দিয়ে রং চা খেতে পারেন আর কি। আর ওনার জন্য স্পেসিফিক্যালি উপদেশ হচ্ছে যে খাওয়ার পরপরই শোয়া যাবে না। খাওয়া এবং ঘুম মাঝখানে, বিশেষ করে রাতে 2 ঘন্টা সময় ব্যবধান থাকবে, এবং প্রয়োজন হলে মাথার দিকটা একটু উঁচু করে রাখবেন, বিশেষ করে 2টা বা 3টা বালিশ ব্যবহার করবেন। আর দিনের বেলা খাওয়ার পরপরই উনি 2-3 গ্লাস পানি পান করবেন না, আধা গ্লাস বা 1 গ্লাস পানি দিয়ে খাবার শেষ করবেন, 1 ঘন্টা পরে গিয়ে আবার পানি পান করবেন। আর ঘরে যারা কাজ করেন তাদের জন্য উপদেশ হচ্ছে খাওয়ার পরই সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না, বিশেষ ঘর ঝাড়ু দেওয়া বা কাপড় কাচা বা নুয়ে কোনো পরিচর্যা করা, এগুলো অনেকে নামাজ পড়তে গেলেও এই ঝামেলাটা ফেস করে। সেজন্য বলা হয় যে আগে নামাজ পড়বেন তারপরে খাবেন। আর যারা পুরুষ বা বাইরে কাজ করেন, বিশেষ করে খাওয়ার পরই জার্নি করবেন না। হ্যাঁ, ড্রাইভিং যারা করেন সামনের দিকে ঝুঁকলে, বা কম্পিউটারে যারা কাজ করেন খাওয়ার পরে যদি সামনে ঝুঁকে কাজ করেন, তাহলে কিন্তু ওনার খাবারটা উপরের দিকে উঠে আসবে এবং বারবার ঢেকুর আসতে থাকবে। তার মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট নেওয়ার মতন ক্যাপাসিটি আছে সেটা যাতে ওভারলুক না করি আমরা, যে আমাদের যে অভ্যাসগুলো সেগুলোকে যাতে আমরা একটু পরিবর্তন করি। এই প্রসঙ্গে আমি যোগ করতে চাই যে এই যে বারবার ঢেকুর আসা, এইটাকেও খুব সহজভাবে নেওয়া যাবে না যদি এটা অনেক দিনের হয় এবং বারবার হয়, এবং এটা যদি ওনার যন্ত্রণাদায়ক হয়। কারণ এই রিফ্লাক্স থেকে কিন্তু যে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস, তার নিচের অংশে কিন্তু একসময় এই সেলগুলার একটু রূপান্তর করতে পারে, রূপান্তর হয়ে ব্যারেটস ইসোফেগাস হয়। ব্যারেটস ইসোফেগাস এটা হচ্ছে একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ ক্যান্সারের পূর্ববর্তী অবস্থা, এবং এটা যদি বছরের পর বছর পারসিস্ট করে, তখন কিন্তু লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে, অর্থাৎ খাদ্যনালীর শেষের দিকে এবং স্টোমাকের প্রথম দিকে
এক সময় ক্যান্সারেও রূপান্তর হতে পারে, অনেক সময় খাদ্যনালী চেপে যেতে পারে। সুতরাং সিমটম প্রাথমিকভাবে এটাকে মামুলিভাবে নিলেও যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং স্পেশালি আমাদের দেশে আমাদের যে ফুড হ্যাবিট বা লাইফস্টাইল আমাদের কিন্তু সবারই, যেটা আমরা বলছিলাম, প্রয়োজন বোধে একটা এন্ডোস্কোপি করে নিতে হবে, করলেই কিন্তু সেফ। অবশ্যই। এবং এটা নিয়ে যে একটা ভয় পেয়ে থাকেন সবাই, যেটা অনেক ঝুঁকিপূর্ণ বা অনেক ব্যথাযুক্ত, এরকম কোনো আসলে বিষয় আছে কিনা সেই বিষয়ে কি বলতে চাই? এইটা হচ্ছে খুবই, এটা একটা মজার ঘটনা হচ্ছে যে আমাদের দেশের লোক এন্ডোস্কোপির অ্যাডভাইস করা হলে কিন্তু অনেক রোগী ডাক্তারকেই পরিত্যাগ করে, যে আমি করব না, এটা অসহ্য বা কিনা কি ভয়ঙ্কর। আসলে একটু অস্বস্তি হবে, কারণ এন্ডোস্কোপটা হচ্ছে একটা নলের মতো চিকন, ফ্লেক্সিবল, নরম, এবং এটা ভিডিও, এটা মুখ দিয়ে ঢুকানো হবে, আস্তে আস্তে খাদ্যনালী এবং পাকস্থলী এবং ডিউডেনামে কিছু অংশ আমরা দেখে আসি। সুবিধা হচ্ছে কোথাও যদি কোনো ক্ষত থাকে বা পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে সেটা লোকেট করা, কোন জায়গাটা আছে, এটার ধরনটা কি, প্রয়োজন হলে যদি সন্দেহ হয় তাহলে বায়োপসি করতে পারি। বায়োপসির মাধ্যমে আমি প্রদাহ বুঝতে পারি, বায়োপসির মাধ্যমে আমি বুঝতে পারি যে কোন জায়গা আছে রোগটা, সেটা যেরকম আমরা দেখতে পাচ্ছি, কারণটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারছি। এবং রোগীদের আমি একটা জিনিস আশ্বস্ত করতে চাই, এক্সপার্ট হ্যান্ডে এন্ডোস্কোপি করতে কয়েক মিনিট সময় লাগে, 2-4-5 মিনিট লাগে। এবং কেউ যদি অত্যন্ত আতঙ্কগ্রস্ত থাকেন যে আমি এটা করতেই পারবো না, তার জন্য ব্যবস্থা আছে। উনি সিরিয়াসনের মাধ্যমে করবেন, ঘুম পাড়ায় করবেন, এমনকি ওনাকে কিন্তু অজ্ঞান করেও করানো যাবে। সুতরাং যার প্রয়োজন তাকে এনিহাও করা উচিত। মানে এটা হচ্ছে একটা ফেয়ারলি একটা পেইনলেস একটা প্রসিজার এবং সেফ একটা প্রসিজার। জি, অনেক ধন্যবাদ।